মালিক হচ্ছে এখন। কমিউনিকেশন টেকনোলজি ইজ চেঞ্জিং সো ফাস্ট। এটাকে সমানভাবে গুরুত্ব দিয়ে যদি নীতিমালা তৈরি করা হয়, বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো পৃথিবীর অন্যান্য দেশের জন্য নজির হতে পারে। যে এই জায়গাটা মিডিয়া দিতে চাচ্ছে তাদের সুবিধার জন্য। And we have 4 documents in our hand. আপনি এই অবস্থা থেকে রাতারাতি পরিবর্তন হবে না। এখন সোশ্যাল মিডিয়াগুলোর কথা হচ্ছে, খুব একটা ভালো ভূমিকা পালন করা শুরু করেছে। সেলিব্রিটি এত বেশি হয়ে গেছে দেশে, কাজের লোকটা খুব কমে গেছে। ওয়ার্কশপ ব্রডকাস্ট মিডিয়া ল অ্যান্ড পলিসির উপরে কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি পরিচিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনসিতে কাজ করছি। আমার নাম জাহিদুল হক খান। ওয়ার্কশপ ব্রডকাস্ট মিডিয়া ল অ্যান্ড পলিসি শুরু হতে যাচ্ছে। ওয়ার্কশপ বাংলাদেশের বিদ্যমান যে ব্রডকাস্টিং সেক্টর বিকশিত হচ্ছে, এই সেক্টরের সমস্যা, সম্ভাবনা, উত্তরণের উপায়, এগুলো নিয়ে আমরা একটু ব্রেনস্টর্মিং করব। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঝে অধ্যাপক শামীম রেজা আছেন। তিনি ইন্টারনিউজের সাথে নেগোশিয়েট করে এই ধরনের একটি কর্মকাণ্ড যাতে আমরা বাংলাদেশে শুরু করতে পারি তার একটা অবতারণা করেছেন। ইন্টারনেট থেকে একটা ছবি জোগাড় করেছি যে এক সময় পর্যন্ত আমাদের টেলিভিশন ব্যবহার সংক্রান্ত যে ধারণাগুলো ছিল, এবং এখনো পর্যন্ত দেখবেন যে আমরা আমাদের যারা বস্তিবাসী বা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী আছে তাদের কতটুকু জীবনমানের উন্নয়ন হয়েছে বা কতটুকু তারা মৌলিক সুবিধাগুলো পেয়ে থাকেন, এ নিয়ে আমাদের অনেক ধরনের আলোচনা আছে। আমরা তো অনেক দূরে গিয়েছি, এর মধ্যে প্রায় 3টা আপনি যদি বলেন যে এরা চলে গেছে, তাই না, ব্রিটিশ কলোনিয়াল এরা। এই ওয়ার্কশপের উদ্দেশ্য এটাই ছিল যে আমরা সবাই অন্তত এক টেবিলে বসে নিজেরা খোলামেলা আলোচনা করা, এবং যারা কনসার্ন অথরিটিজ আছেন, আমাদের আকরাম ভাইয়ের মতো যারা পলিসি বা ল মেকার আছেন, তাদের মাধ্যমে সরকারের কাছে এই বক্তব্যগুলো আমরা তুলে ধরতে পারবো আপনাদের দিক থেকে। এবং এটা একটা শুরু মাত্র। অ্যাডভার্টাইজমেন্টের নীতিমালাগুলো থাকা দরকার। Audience choice, audience rights. The radio is the must people's approachable media. Intercommunication of this sender and receiver, this part. সর্বোচ্চ নীতিমালাগুলো থাকলে আমরা একটা রোড ম্যাপ পাবো। আমরা 3 ধরনের মিডিয়ার সরব উপস্থিতি বাংলাদেশে চাই। সরকারি মিডিয়াও থাকুক, বেসরকারি মিডিয়াও থাকুক, নন প্রফিট কমিউনিটি মিডিয়াও থাকুক। আর হলো যে লম্বা হাত যাদের, লম্বা হাত ওলারাই তো মিডিয়া মেশিনের মালিক হচ্ছে এখন। তারা একটা অন্তরায় পলিসি তৈরির ক্ষেত্রে। তারা যদি লম্বা হাত দিয়ে টেলিভিশন, খবরের কাগজ, রেডিও স্টেশন, বেতার স্টেশন, ইংরেজি মিডিয়া, বাংলা মিডিয়া, হিন্দি মিডিয়া যদি নিয়ে আসতে পারেন সরকারের কাছ থেকে, তাহলে কেন একটা নীতিমালা তারা আনতে পারেন না সরকারের কাছ থেকে? মিডিয়াকে আপনার ধরে রাখার অবস্থায় কেউ নেই। মিডিয়া কিন্তু থেমে নেই, বিকজ কমিউনিকেশন টেকনোলজি ইজ চেঞ্জিং সো ফাস্ট। আমরা ধরার আগেই সেটা সামনের দিকে চলে যাচ্ছে। সুতরাং ব্রডকাস্ট পলিসি অবশ্যই প্রয়োজন। One very good thing about Bangladesh government is that in the last so many years, 40 years, we have developed a lot of policies and things have not really got stuck. I think things have changed. খুব আনন্দের বিষয় যে কমিউনিটি রেডিও নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে জাতীয় সম্প্রচার কমিশন দরকার। এটা একটা খুব ভালো লক্ষণ যে আমাদের সরকার, শেখ হাসিনার সরকার, দিন বদলের সরকার, ডিজিটাল বাংলাদেশ সরকার এবং ভিশন 2021 সরকার, তারই একটা ভিশনের আমাদের চার্টার অফ চেঞ্জ ছিল 19.1 অংশ হিসাবে কমিউনিটি রেডিও আজকে
চালু করার কথা ছিল এবং ইতিমধ্যেই 14টা রেডিও স্টেশন চালু হয়েছে। তো এটা কিন্তু ভিশন 2021 এবং চার্টার অফ চেঞ্জের একটা অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, সে সরকার বাস্তবায়ন করেছে। আমরা যেটা চাচ্ছি জাতীয় সম্প্রচার কমিশন, এটা কিন্তু আসলে ঠিক এইভাবে ডিসকাশন করতেই হবে, কারণ আমাদের দেশে আইন তৈরি হয় এবং তার আগে আইন তৈরি করার আগে পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করতে হয়। সেই পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করার জন্য আজকে যে আমরা আলোচনা করছি, এটা যদি বারংবার হতে থাকে, রিপিটেডলি হতে থাকে, তাহলে কিন্তু এটা পাবলিক অপিনিয়ন ক্রিয়েট করবে এবং তখন পাবলিক ল হবে। এবং এমন একটা সম্প্রচার কমিশন করার প্রত্যয় নিয়ে আজকে যে আলোচনা হচ্ছে তার আমি সফলতা কামনা করি এবং আপনাদের পাশে থাকবো বলে আমি অঙ্গীকার করে আজকে এই ওয়ার্কশপের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। স্বাধীনতা একটা বিরাট বিষয় আর কি। পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং, যেটা ধরেন বাংলাদেশ বেতারের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ টেলিভিশনের কথা চিন্তা করি, সেটি কিন্তু সরকার নিয়ন্ত্রিত। সেই বেতার 71-এ বাংলাদেশ বেতার হিসেবে আত্মপ্রকাশ করলো স্বাধীনতার পরে, সেটি ছিল কিন্তু কমপ্লিটলি একটা পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং। আর আমাদের কাছে যেটা সবচেয়ে শক্তিশালী বিষয় হাতে রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্টের সাপোর্ট। আমরা জানি যে বর্তমান সরকার তার যে ইলেকশন ম্যানিফেস্টো 19.1 সেখানে স্পষ্ট করে বলেছে কমিউনিটি রেডিও হবে, ডেভেলপমেন্ট মিডিয়া। যেটা একটা প্রশ্ন এসেছে যে এটা পলিটিক্যাল রেডিও হওয়ার চান্স আছে কিনা, যেটা বর্ণ ভাই বলেছেন এবং যেটা দ্য এক্সপিরিয়েন্স ইন নেপাল অফ বিকামিং মাওয়িস্ট রেডিও, I think that's very good. I think we need more political radios because politics is something, it's about democracy. It should be discussed. We have TV channels which is broadcasting religious themes all day and we know it and we don't watch it. পত্রিকায় যদি 50 সকল পত্রিকা থাকতে পারে, so why not radio? আমরা যখন ন্যাশনাল কমিউনিকেশন পলিসি তৈরি করতে যাব, 3-4টি খুব গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় রয়েছে। একটা হচ্ছে কি যে আমাদের সংবিধান দেখেন কমিউনিকেশন মিডিয়া কিভাবে কাজ করবে তার একটা মৌলিক গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সংবিধানের উপর আমাদের লক্ষ্য দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে বহু বছর ধরে এই বাংলাদেশে একটা সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের সংস্কৃতি ভেঙে যায়, হ্যাঁ পরিবর্তিত হবে, সংস্কৃতি প্রবহমান, প্রত্যেক মুহূর্তে নতুন কিছু তৈরি হবে, কিন্তু আমাদের মৌলিকতা যেখানে অর্থাৎ বাঙালিত্বকে ধরে রাখে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ভেঙে যায়, বিচূর্ণ হয়ে যায়, সেটা আমরা কখনো চাই না। সুতরাং সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জিনিসটা দেখতে হচ্ছে। থার্ড বিষয় যেটি হচ্ছে যে আমরা একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ বিকশিত হোক, দেশের অধিকাংশ মানুষ, প্রগতিশীল মানুষ সেটা চায়। সুতরাং যখন জাতীয় যোগাযোগ নীতিমালা তৈরি করতে যাব তখন এই ব্যাপারটা চলে আসবে। 2021 সালে বাংলাদেশ কোথায় যাবে, একটা মধ্যমায়ের দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। এই যে ন্যাশনাল কমিউনিকেশন পলিসি, তার আন্ডারে এর আলোকে এটাকে সামনে রেখে প্রত্যেক মিডিয়া হাউস তার নিজস্ব কমিউনিকেশন মিডিয়া পলিসি তৈরি করবে। লাস্ট সেটা হচ্ছে যে এই যে কমিউনিকেশনের যে আমরা বলছি যে বাড়ন্ত মিডিয়ার যে বাড়ন্ত, সেটা কোন জায়গাতে মার্কসিস্ট বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা টিকে থাকার কারণে আমরা অর্থনীতি দিয়ে সবকিছু ব্যাখ্যা করার একটা প্রবণতার মধ্যে ছিলাম, যে মেজর ডিটারমাইনিং রোল প্লে করছে ইকোনমি। কিন্তু আমরা যে বাস্তবতার মধ্যে যাচ্ছি, ক্রমাগতভাবে কমিউনিকোলজি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে। এই শিক্ষা উপলব্ধি করা দরকার এবং এই শিক্ষা উপলব্ধির সঙ্গে কমিউনিকেশন পলিসি এবং প্ল্যানিং করার একটা বড় সম্পর্ক রয়েছে। রবীন্দ্রনাথের একটা গানের কথা আছে, অনেক কথা যাও যে বলি কোনো কিছু না বলি। অর্থাৎ কিছু না বলেও কিন্তু আমরা অনেক কিছু এক্সপ্রেস করতে পারি, আসলে আমরা কতটুকু বলতে পারবো। এবং এখন যে সিনারিও হচ্ছে আমাদের মাস মিডিয়াতে, আমাদের FM মিডিয়া আছে, আমাদের কমেন্ট রেডিওগুলো আছে, তারা যে জিনিসটা অনেক সহজে প্রচার করতে পারছেন, আমরা হয়তো বা পারছি না। The cable television network in Nepal cannot broadcast their own signal because they have to carry the signal of other television channels. Now what they are doing is like they are paying a huge amount of money to the global channels. বাংলাদেশে ইন্টারনেট পেনিট্রেশনের অবস্থা খুবই আশাব্যঞ্জক না, এটা নিশ্চিত। ফলে ফ্রিডম অফ এক্সপ্রেশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কতজন মানুষ এটার অ্যাক্সেস পেলো বা ওটাতে কথা বলতে পারছেন। ফলে সেই হিসেবে
খুবই কম। বাংলাদেশে যে ব্লগের সূচনা হয় সেটি হলো কমিউনিটি ব্লগ। আমরা বিশ্বে ব্লগ বলতে বুঝি ব্যক্তির পার্সোনাল ডায়েরি বা বক্তব্য, সেখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো কমিউনিটির ধারণা সামনে আনা। বাক স্বাধীনতার জন্য ব্লগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারেন, সেটা হলো এটা অনেক মানুষের কাছে পৌঁছে দেয়া, তাদের পার্টিসিপেশন যেহেতু এই প্রক্রিয়াটাকেই সচল রাখে, ফলে সেটার দিকে যাওয়া, ডেভেলপমেন্ট কমিউনিকেশনে ব্যবহার করা। এবং ঘুরে ফিরে কিন্তু আবার সেই পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এর একটা জায়গা স্থির হচ্ছে যে তাকে কোনো না কোনো ভাবে সার্ভাইভ করতে হবে, ভালোভাবে সার্ভাইভ করতে হবে, যাতে করে যার সামর্থ্য আছে তিনি কমার্শিয়াল ব্রডকাস্টিং দেখবেন। আবার কমার্শিয়াল ব্রডকাস্টারকে আমরা এভাবে ছেড়ে দিতে পারবো না যে তুমি একেবারেই জনগণের স্বার্থে বাইরে এসে তুমি কর্পোরেট ইন্টারেস্টটা শুধু দেখবে। আর কমিউনিটির কথা তো বললাম। তো আমরা আজকে দিনের মতো এখানেই আমরা শেষ করতে চাইছি, এবং ওই শেষ কথা বলেই রবীন্দ্রনাথের যে যুক্ত করবে সবার সঙ্গে মুক্ত করবে। আমরা কালকে আলাপ করছিলাম যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কনসেপ্টস গুলো যারা রেগুলেটর হিসাবে আছেন গভর্নমেন্টে তারা কিভাবে দেখেন এবং আমরা কিভাবে দেখি টেলিভিশন পার্সপেক্টিভে বা অন্যান্য মিডিয়া পার্সপেক্টিভে। We have already known there are 3 tiers of medias in Bangladesh. Government-owned media, that is BTV and Bangladesh Betar. Secondly, FM, commercial or private channels. And thirdly, we can say regarding the community broadcasting systems. Any policies that relates to government activities, whereas it is women-related policies, children-related policies, that should be our guideline. In Nepal, if we say that there was a self-regulation, I'd love to say the self-regulation because of the regulation body and the regulation sector, there was not so active. Competition is over here, so media is running. As a student, we always study media ethics, but in practice, we don't see it. I think we need a regulatory body that will ensure the freedom of expression and freedom of information on behalf of the audience. বাংলাদেশের সবচেয়ে বড় আইন হলো সংবিধান। সংবিধানের আন্ডারে হয় আইন, আইন কার্যকর করার জন্য লাগে আবার বিধি, রেগুলেশন। বিধি না হলে আইন হবে। এই যে 17,000 আইনের মধ্যে কোনো আইন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয় না, একটা মাত্র আইন, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট, রাইট টু ইনফরমেশন। সো ডিবেট এন্ড ফাইনালি গট দ্যাট ল। এবং যে কোনো আইন করার আগে কমপক্ষে 3 মাস ওয়েবসাইটে রাখতে হবে। ওয়েবসাইটে দেওয়ার পরে they should discuss with the people. Therefore, recently, এইগুলো যে কথাটা বলুন, really recently there is a debate about the broadcasting policy. আমরা চেয়েছিলাম যে ব্রডকাস্ট সেক্টরে হিউজ ইনভেস্টমেন্ট আসছে, এটা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে যাচ্ছে। এইখানে একটা ডিসিপ্লিন থাকা দরকার যে কে লাইসেন্স পাবে, কারা চাকরি পাবে, টেলিভিশন কিভাবে বন্ধ করা যাবে, ওইখানে যারা আমরা চাকরি করবো তাদের মানে বেতন, বেনিফিট, প্রিভিলেজ দিয়ে কিভাবে ঠিক হবে, কালকে যদি আমাকে টার্মিনেট করে কি বেনিফিট দিবে, আমি যদি রিজাইন করি তাহলে কিভাবে নোটিশ দিবে। ল কিন্তু ম্যান্ডেটরি, পলিসি ম্যান্ডেটরি, পলিসি ইজ এ গাইডলাইন। তো কাজে গভর্নমেন্ট কোনটা করবে, এই দুইটা হতে পারে। এখন দেয়ার ইজ এ ডিবেট যে আমরা কি এইটা মনিটর করার জন্য একটা অথরিটি করব, অথরিটি আন্ডার দ্য ল, মানে ল হবে তারপর অথরিটি হবে, নাকি আগে ল হবে তার আন্ডারে অথরিটি, দ্যাট ইজ এ ডিবেট। সেই জন্য আমরা বলছি দেশ ল শুড বি ফার্স্ট। আচ্ছা, আমাদের কাছে 4টা ডকুমেন্ট আছে, একটা ডকুমেন্ট 1990, একটা 2007, একটা হলো ওই আর্টিকেল 90, আর একটা হলো এই ফাইনালি যেটা সম্প্রচার একটা ড্রাফট করছে। অদৃশ্য একটা চাপ প্রাইভেট চ্যানেলগুলোতে আছে, এবং অনেক ইভেন্ট আমরা এরকম কভার করে নিয়ে আসি, শেষ পর্যন্ত সেটা অনিয়াতে যায় না। সো এর পরবর্তীতে আমরা যখন এই ধরনের এইরকম মানে সেন্সিটিভ ইনস্টিটিউশন নিয়ে নিউজ করতে যাই বা কাভার করতে যাই, তখন এই প্রশ্নটা চলে আসে যে এই ঘটনার পরবর্তী যদি রাষ্ট্রের হস্তক্ষেপ আসে তখন দায়িত্ব কে নিবে। এই জন্য পারা যায় না। আসলে এই জন্যই ব্রডকাস্ট পলিসিটা থাকা খুব জরুরি। তাহলে আমরা হয়তো আইনের আওতায় অনেক কিছু করতে পারবো, মানে আমাদের কাছে অনেক পরিষ্কার থাকলে আমাদেরকে ওইভাবে আটকাতে পারবে না। এইসব সমস্যাগুলো দূর করার জন্য কিন্তু প্রত্যেকটার পেছনে একটা করে নীতি, আদর্শ, পলিসি কিংবা আইন করা যেতে পারে। বাংলাদেশে আপনি এথিক্স স্ট্যান্ডার্ডস যদি বিচার করতে যান, এটা বুঝতে হবে যে আমাদের দেশের মানুষের নৈতিকতার মান কোন জায়গায়, এটা আগে বোঝা দরকার আছে। আমরা যে ল, পলিসি, রেগুলেশনের কথা বলছি, এগুলো মূলত হচ্ছে এই অবস্থা থেকে সাংবাদিকদের অধিকারকে প্রোটেক্ট করা। অনেক সময় ফিমেল মেল হোক, একটু তাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং এর সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়, রেলেভেন্ট লোকটাকে পাঠানো হয় না, তাহলে ক্যাপাসিটি বিল্ডিং কি করে হবে হাউসের?
আমরা যা জাতিগতভাবে একটু চুপ থাকতে পছন্দ করি, কোনো একটা ঘটনা হলে মেনে নিতে পছন্দ করি, আমার মনে হয় একটু সরব হওয়ার প্রয়োজন আছে বিভিন্নভাবে। অসৎ লোকের কারণে সমাজ ধ্বংস হয় না, সমাজ আসলে ধ্বংস হয় সৎ লোকের নিরাপত্তায়। যারা আমরা অ্যাক্টিভ, আমরা যারা কিছু করতে পারি, তারা যদি চুপচাপ থাকি তাহলে কিন্তু আসলে আমরা খুব বেশি সামনের দিকে আগাবো না। কাজে আপনারা যে যেভাবে পারেন এই পলিসিগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনারা যেমন রোল প্লে করতে পারেন, আমরাও পাবলিক ডায়ালগ এগুলিকে তুলে আনছি, টেলিভিশনে বলছি, শামীম স্যারদের মতো ওনারা সব জায়গায় বলছেন, এবং লেটস স্টার্ট ফ্রম হিয়ার। মিডিয়া রেগুলেশনের যে ধারণাগুলো সেগুলো সাধারণত কনভেনশনাল বা প্রাতিষ্ঠানিক যে মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, সেগুলোকে ঘিরে এতদিন আবর্তিত হয়েছে। এখন আনকনভেনশনাল ফ্রি সাইবার স্পেসের যে ভার্চুয়াল জগৎ, সেখানে যে কিছু জার্নালিজম হচ্ছে, পিপলস জার্নালিজম, সিটিজেন জার্নালিজম, তো আমার প্রপোজিশন এই যে অল্টারনেটিভ মিডিয়া শুড বি ফ্রি, কমপ্লিটলি ফ্রি। যদি আপনি বাংলাদেশ থাকতে চান তাহলে অল্টারনেটিভ মিডিয়াকে অল্টারনেটিভ অবস্থায় রাখতে দিতে হবে। এইরকম একটি সিচুয়েশনে আপনি কোন ডিসিশনটা নেবেন সেটা একটা জটিলতার মধ্যে পড়েছে, বিশেষ করে নীতি নির্ধারক, যারা মিডিয়া বিশ্লেষক, যারা মিডিয়া ল এবং পলিসি নিয়ে কাজ করেন, ভাবেন বা প্রণয়ন করেন, সবাই একটু জটিলতায় পড়ে গেছে। আমরা নিউজে সবসময় পলিটিক্যাল লোকরা ওই মন্ত্রী কি বলেছে, উনি কি বলেছেন, এগুলো বেশি দেখি, কিন্তু দেশের উন্নয়ন কি হচ্ছে কিংবা উন্নয়নের ক্ষেত্রে আমাদের সমস্যা কি হচ্ছে সেগুলো নিউজে যেমন খুব একটা বেশি আসে না, ওগুলো খুব কম আসে, কম আসে। তারপরে প্রোগ্রামগুলো যেগুলো হয় সেগুলো কর্পোরেট সেক্টর, কখনো কখনো কর্পোরেট সেক্টরকে সাপোর্ট করে, এবং যা মানে এক একটা গ্রুপ কিন্তু এক মানে এই মিডিয়াগুলোকে কন্ট্রোল করে, যেটা আলোচনায় এসেছে, মিডিয়াকে কন্ট্রোল করে এবং তাদের ইন্টারেস্টটাকেই মূলত সার্ভ করে। কিন্তু সাধারণ মানুষ একেবারে মানে আপনার আমার যেই জিনিসগুলো আপনার আমার জীবনকে মানে এফেক্ট করবে কিংবা আমাদের উপকারে আসবে, এই জাতীয় জিনিসগুলো মিডিয়া খুব একটা বেশি আলোচনা করে না কিংবা সেগুলো খুব একটা বেশি রিফ্লেক্টেড হয় না। সেই জায়গাটায় আমার মনে হয় যে অল্টারনেটিভ মিডিয়া খুব একটা ভালো ভূমিকা পালন করা শুরু করেছে এবং আমি শিওর যে আরো বেশি করবে। আমরা এই 2 দিন যা করবার চেষ্টা করেছি, খুব সংক্ষেপে বলে আমরা এখন শেষ করব, যে আমরা কোনো ফর্মুলা দিতে চেষ্টা করিনি বা আমরা বলছি না যে এটাই একমাত্র পদ্ধতি যেভাবে সরকারের বা নীতি নির্ধারকদের কাজ করা উচিত, কিন্তু আমাদের যে বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে, আমাদের আঞ্চলিক যে অভিজ্ঞতাগুলো রয়েছে, সবচেয়ে বড় কথা যে আমাদের যে দীর্ঘ দশকের নিজস্ব অভিজ্ঞতা, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ অন্য কোনো যে কোনো দেশের তুলনায় ব্যতিক্রম এই জন্যে যে আমাদের প্রায় 70 বছরের রেডিও ব্রডকাস্টিং এর অভিজ্ঞতা, আমাদের প্রায় 50 বছরের টেলিভিশন চালানোর অভিজ্ঞতা, এবং আপনারা লক্ষ্য করেছেন, বিভিন্ন আলোচকরাও বলেছেন যে স্টেট ব্রডকাস্টিং যে আমরা শুরু করেছিলাম, তারাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পরবর্তীতে কেউ প্রাইভেট ব্রডকাস্টার হয়েছেন, কেউ নিজে বিনিয়োগকারী হয়েছেন, কেউ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে গেছেন। তো সবকিছু মিলে আমরা কারোর অবদানকেই কোনো অবস্থায় কিন্তু ছোট করে দেখি না, এবং এইভাবে একটা ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের গণমাধ্যমকে এগিয়ে নিয়েছি। এখন এমন একটা চ্যালেঞ্জের মুখে আমরা এসে উপস্থিত হচ্ছে যে চ্যালেঞ্জটা আমরাও তৈরি করিনি। এটা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা, এবং আমরা যেটার কথা বিশ্বায়নের কথা বলছি, কর্পোরেটাইজেশনের কথা বলছি, বিনিয়োগের কথা বলছি, উন্নয়নের ধারণা, সেটা আপনি আমি না চাইলেও আন্তর্জাতিক যে প্রভাব, তার থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারবো না। তো 2 দিন আমরা আলোচনা করতে চেষ্টা করেছি যে আমাদের কি কি নীতিমালা আছে, আমাদের কি কি ল আছে, সেগুলো প্রয়োগ কেমন, এবং আমরা যদি ভবিষ্যতে একটা নীতিমালার দিকে যাই, কম্প্রিহেনসিভ বা সমন্বিত নীতিমালা, তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের বিবেচ্য থাকা প্রয়োজন। আমরা এমন একটা সময় প্রবেশ করেছি যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বাইরে থাকতে পারবো না, সেটা এথিক্স এর ক্ষেত্রে বলি, নর্মস এর ক্ষেত্রে বলি, সবকিছুর ক্ষেত্রে। এমনকি আপনি দেখেন একটা যন্ত্র আমদানি করতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রশ্ন এখন আসছে, কোন যন্ত্রটা ইনস্টল করবো। এই আলোচনা বোধহয় আমার ধারণা যে ভবিষ্যতে আমরা এরকম 2 দিনে আমরা একটু কঠোরই ছিলাম বেশি, যে শেষ করতে পারি, এবং আপনারা খুবই শর্ট নোটিসে এসেছেন। যদি ইন্টারনিউজের কেউ নাই, তারপরে আমরা তাদেরকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দেবো।
জাতীয় সংলাপ বা সেমিনারের মালিক পক্ষকে অন্তর্ভুক্ত করা দরকার। আমাদের আরো কর্মশালা প্রয়োজন এবং সেখানে আরো স্টেক হোল্ডার, মিডিয়া ব্যক্তিত্ব, সংবাদকর্মী, সরকারের প্রতিনিধি। ব্রডকাস্টিং সেক্টরে আরেকটা লুটেরা গোষ্ঠীর জন্ম হয়েছে। কেন? আমি প্রথম দিনই বলেছি যে একই হাউসকে রেডিও দেওয়া হচ্ছে, একই হাউসকে টেলিভিশন দেওয়া হচ্ছে, একই হাউসকে ইংরেজি খবরের কাগজ দেওয়া হচ্ছে, একই হাউসকে বাংলা খবরের কাগজ দেওয়া হচ্ছে। হোয়ার ইজ আওয়ার ডাইভার্সিটি? Don't consolidate our media. This is our media, our right, public media, people's right. 50টার মতো আইন ছড়িয়ে ছিটিয়ে আছে। লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে করতে গিয়ে দেখলাম আমি 200-এর অধিক অ্যাক্টিভ ল এবং 150-এর মধ্যে রিপিল ল আছে এবং এগুলো কোনোদিন কেউ দেখেন। এগুলো এফেক্টিভ ইউজেবল করা দরকার। আইন আমাদের দেশে অনেকগুলো আইন করা হয়েছে, আইনগুলো শুধুমাত্র প্রয়োগ করা হয় বাধা দেওয়ার কারণে, ফ্যাসিলিটেট করার জন্য। ব্রডকাস্টিং এটা একদিকে ইন্ডাস্ট্রি হিসেবে শিল্প, আবার আরেকদিকে এটা একটা ক্রিয়েটিভ শিল্প। মানে বাংলাদেশেও এটা ভালো একটা এক্সেলেন্স, সেন্টার অফ এক্সেলেন্স কিন্তু আছে, কিন্তু আমরা ব্যবহারকারীরা কিন্তু এটা বুঝতে হবে, ব্যবহারকারীরা এটাকে ব্যবহার করতে হবে। তো সেই জন্যই আমি বিএনএসএসকে ধন্যবাদ জানাবো যে এই যখন টাইলিং করা, ল এর উপরে অ্যাওয়ারনেস করা, লটাকে রিফর্ম করার জন্য, পলিসি ফর্মুলেশনের জন্য সবার একটা ব্রেন স্টর্মিং, এই যে সুযোগটা গ্রহণ করার জন্য আমি ধন্যবাদ দেবো। এবং আমি যদিও সর্বশেষ যে অংশটাতে অংশগ্রহণ করতে পারলাম, আমি নিজেকে খুব ধন্য মনে করছি।